বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, কারণ এরা মানে এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে যে স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন, যে কোনো একটা করেন, একটা করেন। ওইটাও বৈধ, মূর্তি ভাঙ্গাও বৈধ, দুটোতে একসঙ্গে বৈধ হতে পারে না। আমি আজকে থেকে এখন থেকে সকল দপ্তর থেকে শেখ মুজিবের সব ছবি ছড়াই ফেলার জন্য অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। এবং এমন হতে পারে আমরা গিয়ে গিয়ে সব সরাবো, আমরা গিয়ে সরানোর আগে ক্যামেরা লাইভ করে করে আপনাদের ছবিগুলো সরাবো। সরানোর আগে আপনারা প্রস্তুতি নেন। ভারতের প্রতি দাস হয়ে থেকে হাসিনাই ক্ষমতায় থাকতে পারে নাই। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্ল্যান করবেন, আপনাদের মধ্যে ক্ষমতার অভিলাষ হবে, রাজনৈতিক অভিলাষ হবে, এর জন্য ভারতের প্রতি নতজানু হবেন। হাসিনাকে যে জায়গায় পাঠাইছি আপনারা ওই জায়গায় যাবেন যদি নীতির ব্যত্যয় ঘটে। ভারতের প্রতি নীতি নতজানু নীতি নেন আপনারা। আমাদের স্পষ্ট কথা, 7 মার্চের আমাদের যে ঘটনা, সেই ঘটনার অবশ্যই মর্যাদা আছে, কিন্তু এই সকল ঘটনা, এই সকল ইতিহাস নষ্ট করার জন্য আমরা দায়ী না, শেখ মুজিব নিজে দায়ী। 32,000 মানুষকে হত্যা এবং গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে তার সব অর্জন বিসর্জন সে নিজে দিয়েছে। আই এম নট দ্য রেসপন্সিবল, পিপল নট দ্য রেসপন্সিবল ওয়ান। এর জন্য তারা রেসপন্সিবল না, শেখ মুজিব এবং শেখ পরিবারের। আমার একটা কথা, যে শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কে বলেন? শেখ কামাল কেন সিরাজ শিকদারকে গুলি করলো? উত্তর দিতে পারবে? শেখ মুজিব রাষ্ট্রের প্রধান, শেখ কামাল কেন ব্যাংক ডাকাতি করছিল? শেখ কামালের ব্যাংক ডাকাতি, শেখ কামাল এক নামে পরিচিত ছিল, ব্যাংক ঠেকো ওই সময়। তাহলে এই পরিবারের লিগেসি বাংলাদেশ আবার বহন করবে? আরে হাসিনা আবার যদি ক্ষমতায় আসে তাহলে আবার একই রকম ভাবে কথা বলবে। সে তো বলতেছে সবাইকে দেখে নেবে, তাহলে আমরা কি সে দেখে নেওয়ার সুযোগ দেব? বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে, উপড়ে ফেলতে হবে। কারণ এরা মানে এই পরিবার মানি ফ্যাসিজম, এই পরিবার মানি স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে যে স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। যখন তারা 32,000 নাগরিককে বাংলাদেশে হত্যা করেছে, যখন তারা গণতন্ত্র হত্যার সঙ্গে অভিযুক্ত হয়েছে, যখন 24 আন্দোলনের সময় হাজার হাজার মানুষ মরেছে, তখন তাকে শেখ পরিবারের মানুষ এই দেশের রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। প্রিয় দর্শক, শুনতেই পাইলেন আমতারেক কি বলছে। তো এই ভিডিওটার জন্য আজকে আপনারা অনেকেই ওয়েট করতেছিলেন। আমি কিন্তু বলছি 3 মুখো সাপ। এখানে 3 মুখো সাপ কিভাবে সেটা আমি মিলিয়ে দিব এই আমতারেকের। তো ভিডিওটাতে কি আপনারা মনোযোগ দিছিলেন? এই যে ভিডিওটা মাত্র দেখছেন, সে কিন্তু বলছে মানে শেখ মুজিবুরের নামে বদনাম বলছে, মানে হাসিনার নামে বদনাম বলছে, মানে আওয়ামী লীগের নামে বদনাম বলছে। তো এখন আমার কথা হইছে, সে কোন আমলে বলছে? আসিফ নজরুলের আমলে, মানে এই কিছুদিন আগে, মানে বহু বছর আগে না এই ভিডিও, এটা এই কিছুদিন আগে। আপনারা ভিডিওটা টাইনা দেখেন, আসিফ নজরুলের নাম নিছে। তারপর চলেন এবার এই শেখ মুজিবুরের মানে জন্য সে কতটা মায়া দয়া দেখায় সেটা একটু দেখি। আজকের এই দিনে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের যে জন্ম 1971 সালে, তার জন্য গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেছিলেন। যেই ভাষণ বাংলাদেশের নতুন বাংলাদেশের সৃষ্টির জন্য, স্বাধীন বাংলাদেশের সৃষ্টির জন্য একটি পটভূমি বলে আমরা বলতে পারি, এবং যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রচিত হয়েছে। সেই দিন আজকের দিন, আজকে আমরা স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি সপরিবারে নিহত হয়েছিলেন এবং আমরা তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন 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 আমিন। তো শুনেন দর্শক, এটা দেখলেন এক মুখো সাপ, আরো 2টা মুখো সাপ কিন্তু দেখা বাকি আছে। এটা এক মুখো সাপ দেখছেন। তো ধরে হচ্ছে এখানে দেখলেন কি, সে শেখ মুজিবুরের জন্য খুব মায়া দয়া দেখাইছে। তো সে তো সবচেয়ে বেশি এখন জামাতের অপপ্রচার করতেছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। তো চলুন, সে জামাতের পক্ষে অনেক আগের, মানে অনেক আগে বলতে বেশি আগে না, মনে করেন গোটা বিরোধী আন্দোলনের আগে, যখন সে গণ অধিকার পরিষদে ছিল, মানে ওই যে বিকাশ নূর যে কিনা আমার কাছ থেকেও টাকা নিছে, তো সেই কাহিনী পরে বলবো। তো সেই বিকাশ নূরের দলে ছিল, তখন সে একটা বক্তব্য দিছিল, মানে ইয়াকে নিয়ে, মানে জামাত শিবিরের মানে ভালো মন্দ নিয়ে। তো সেটা একটু শুনি। জামাত একটা বরকতময় দল। কেন বরকতময় দল বললাম? দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে, অনেক মানুষকে খুন করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এরপরে এই দলের শক্তি একটু কমেই। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমির কে বলেন তো? কয়জন বলতে পারবেন? এখানে 30-40 জন লোক আছে, সব মিলে 5 জন বলতে পারবে না। বুঝতে পারছেন? বলতে পারবে না যে ভারপ্রাপ্ত আমির এই মুহূর্তে কে, বলতে পারবে না। দেখেন, একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না, অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয়। যারা মুসলিম তারা খুশি হয়, যারা নিপীড়ক তারা আতঙ্কিত হয়। নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত। এইরকম একটা বরকতময় দল, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায়ে লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা! তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না।
কত বড় চিন্তা করেন। আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই, যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো, আমরা দেখি নাই। আচ্ছা দর্শক, আপনারা শুনতেই পাইলেন, সে জামাত শিবিরকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে, ঠিক আছে, অনেক ভালো ভালো কথা বলছে জামাত শিবিরকে নিয়ে, সে ভালো ভালো কথা বলছে, কিন্তু সে জামাত শিবিরকে এখন বর্তমানে কি বলে একটা ভিডিওতে দেখি তো আমরা। নিউজ পড়লাম, জামাতের আমির স্মৃতিসৌধে যাবে শহীদদের দোয়া করতে। আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন, যে খুনিরা নিহতের কবরে দোয়া করতে যায় না ক্ষমা চাইতে যায়? তাহলে জামাতের আমিরের স্মৃতিসৌধে যাওয়ার উদ্দেশ্য দোয়া করতে যাওয়া উচিত নাকি হাঁটু গেড়ে ক্ষমা চাইতে যাওয়া উচিত? জামাতের আমিরের দোয়ার অপেক্ষায় আমাদের শহীদরা, মানে তার মাগফিরাত প্রার্থনার অপেক্ষায় শহীদরা ওখানে আছে। জামাতের আমির দোয়া করতে যাবে স্মৃতিসৌধে, এইটা এইভাবে নিউজটা পড়াই আমার জন্য একটা দুঃখের বিষয়, যে সে দোয়া করতে যাবে, তার যাওয়ার কথা হাঁটু গেড়ে। আচ্ছা যাক, আর একটা শুনি, ঠিক আছে, সে কি বলে একটু শুনেন শুনেন। জামাত কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে এইভাবে ঠোঁটে চুমু দেওয়া, মুখে চুমু দেওয়া বা এইভাবে জড়ায় দেওয়া এটাকে বৈধতা দেওয়া যায়? কোনোভাবে এমনকি এটা তো অন্যের সন্তানকে তো এভাবে ঠোঁটে চুমু দেওয়া যাবে না, বাবা মার ক্ষেত্রেও এই ধরনের ভাবে ঠোঁটে চুমু দেওয়া বৈধ না। কিন্তু আজকে কূটনৈতিকদের ক্ষেত্রে যেটা হয়েছে, পিছন থেকে জড়ায় ধরা, মানে এমন ভাবে ধরা যেটার ব্যাখ্যা বাজেভাবে করলে বাজেভাবে করা যায়। তো আমি সেভাবে না করে শুধু বলছি যে এইটা সভ্যতা এবং মার্জনার মধ্যে পড়ে না। আজকে এই ঘটনাগুলো যেই দিকে ইঙ্গিত দিচ্ছে যে ইসলামিক দল নামে জামাত ইসলাম যে রাজনীতিটা করছে, যাদের হাতে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে মানুষ সন্দেহ করছে তারা বাইসেক্সুয়াল কিনা, তারা গে কিনা। এই সন্দেহটা কেন আসবে? আমার এর পরের পর্বটা দেখবেন, এর পরের যেই পর্বটা আসবে যেখান থেকে সোর্স পান দেখবেন অবশ্যই, সেখানে জামাত শিবিরের একজন লোককে নিয়ে কথা বলবো, তার ইতিহাসকে নিয়ে তুলে ধরবো একদম সুন্দর করে। তো যাই হোক, এই কুলাঙ্গারের বাচ্চারে আগে আমি একটু জোতা দিয়া বাইরেলি। আমতার এক শুয়ারের বাচ্চা, শুন, তোরে এই জোতাটা দিয়ে আছে না, এই জোতাটা মানে জোতা দিয়া, এই জোতার বাড়ি খাইলে তুই ধন্য হয়ে যাবি, বুঝছস? তুই তো পচা আম বেছস, ঠিক আছে, একটা কিছু কইরা খাস, কিন্তু এই যে বিকাশে টাকা টুকা নেস, তোরা জোতা আছে না, তোরা জোতা দিয়া বাইরামু জামাতের নামে, মানে ভাই বিশ্বাস কর। আচ্ছা, এটা কিন্তু আপনারা দুই মুখো সাপ দেখছেন, দুই মুখো সাপ দেখা শেষ। জামাত ভালো খারাপ, আমলিক ভালো খারাপ। এবার আসেন জুলাই যোদ্ধাদেরকে নিয়ে ভালো খারাপ, তারপরে বলতাছি আসল কথা। জুলাই যোদ্ধাদের নিয়ে সে কি বলে শুনি। হাসিনা যদি সংলাপে বসতে চায়, আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে, শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে। আর আমরা রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না, বলে আবু সাইদের সঙ্গে বসাবো, বলে ওয়াসিমের সঙ্গে বসাবো। আচ্ছা দর্শক, মানে সে এটা কিন্তু জুলাই আন্দোলনে লাঠি হাতে, বুঝতে পারতেছেন, আবু সাইদের কথা বলতেছে, জুলাই আন্দোলনের পক্ষে কথা বলতেছে, হাসিনার বিরুদ্ধে তাও কথা বলতেছে। তো আরো অনেক জিনিস দেখাবো, অনেক জিনিস এই ভিডিওর পরতে মজা, পরতে মজা, যেখান দিয়ে মজা ওইখান দিয়ে বলবেন যে ভাই ভিডিওর এত মিনিটে আমার কাছে বেশি মজা লাগছে, ঠিক আছে, একটু লেখেন, দয়া করে একটু লেখেন, ঠিক আছে। আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু পড়ি, প্রত্যেকটা কমেন্ট পড়ি, হয়তো বা রিপ্লাই দিই না, যদি বলেন যে রিপ্লাই দিব, কোনো সমস্যা নেই ভাই, আমার তো অহংকার নাই। আমি ছোটোখাটো একজন বলতে পারেন বিজনেসম্যান না, আমি কিসের বিজনেসম্যান, আমি একজন ইউটিউবার, মনে করেন ইউটিউব দিয়া 2টা টাকা ইনকাম করে খাই, এই আর কি, একজন সাধারণ মানুষ, কথা বুঝতে পারছেন? বিশ্বাস করেন, এই যে আমার পাশের রুমে একটা ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে হ্যাঁ দামি একটা কার্পেট আছে, এটা সত্যি, যেটা মানে ভিন্ন একটা দেশ থেকে আনা। তো কিন্তু আমি এই ফ্লোরে মাটিতে বসে থাকি, রাত্রেবেলা শুধু কান্না করি, বসে বসে কান্না করি একা একা। আমার তো অহংকার নাই ভাই, কথা বুঝছেন? হ্যাঁ, আমার বাবা আমি জানি আমার অনেক দিছে, কিন্তু মানে ভাই আমি গরিব মানুষের মতো চলাফেরা করতে ভালোবাসি, ঠিক আছে। তো এখন আপনাদেরকে আরেকটা খুব সুন্দর ভিডিও দেখাবো। এখানে মানে জুলাই যোদ্ধাদের পক্ষে কথা বলছে, তো চলুন এবার জুলাই যোদ্ধাদের বিপক্ষে সে কথা বলতেছে, সেটা একটু শুনি। জুলাইয়ে সবকিছু পাক পবিত্র না এতটা, ঠিক আছে। জুলাই তো এই যে আজকে সকালে নিউজ হয়েছে যে তো জুলাই সবকিছু পাক পবিত্র নাকি, এখন জুলাই সংবিধান ভালো লাগতেছে না, কিন্তু তো এগুলো যেগুলো মানে কথাবার্তা এগুলো চলে না আসলে। জুলাই গণ অভ্যুত্থানের পরে বা 24 আন্দোলনের পরে আমরা যে বাংলাদেশটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হতে দেওয়া হয়নি। জুলাইতে সব পার পাওয়া যাবে না, এত ভালো না। এবং এই যে সংবিধান সংস্কার কমিশনটা করা হয়েছে না, জাস্ট ওই যে জুলাইয়ের মধ্যে যে শয়তানিগুলো ছিল, এই শয়তানি আরো বছরের পরে বছর অব্যাহত রাখার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা যখন সংস্কার কমিশনে এখানে বসে বসে আলাপ আলোচনা করতাম, রাজনৈতিক দলগুলোকে একটা ঘরের মধ্যে ঢুকাই বসছে, তারাই তো এই জুলাই সনদের খসড়া করছে, তাহলে সেইটাকে এত গুরুত্বপূর্ণ হিসেবে ধরতে হবে কেন? এই যে সংবিধান সংস্কার কমিশন না, ওই জুলাই সংস্কার কমিশনের মতো ওইটা আবার যেন আলী রিয়াজদের একটু কর্তৃত্ব থাকে, আবার ডক্টর ইউনূসের একটু কর্তৃত্ব থাকে, এই যে ছায়া কর্তৃত্ব রাখার জন্য এই শয়তানিগুলো করেছে। আচ্ছা দর্শক, শুনতেই পাইলেন, সে জুলাই যোদ্ধাদের বিপক্ষে কথা বলতেছে। তোরা আবারও দাঁড়ান দর্শক দাঁড়ান, তোরা আবারও জোতা দিয়া বাইরামু ভাই, তার একটু ওরে ভিডিওটা বানান না কেউ ভাই ওর পক্ষের কেউ নাই, আর বিপক্ষের কেউ থাকলে ওরে হোয়াটসঅ্যাপের নাম্বার আছে না, ভিডিওটা বাড়া। আমার
তোরে এই যে জোতা দিয়ে বাইরিতেছি, এই জোতা কত ডলার দিয়ে কিনা তুই জানোস ভাই? আপনারা প্লিজ অহংকার বলবেন না যে ভাই আপনারা অহংকার দেখাইতেছেন, টাকা আছে বইলা। শুধু আমতারেকের জন্য বলতেছি, এই জোতা কত ডলার দিয়ে কিনা। হ্যাঁ হ্যাঁ দর্শক, আরেকটা ভিডিও দেখামু, সে আরো চরম চরম ভালোবাসার কথা বলছে জামাতের আমির সাহেবকে নিয়ে, দেখবেন, চলেন দেখি। বুদ্ধি বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই, আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মী আসবে, দেখলাম আমি কি করতেছি তারা কি করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম, আমি যাই দেখি জামাতের কর্মীরা সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লাহ দিলায়, কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। আপনি সাল্লাহ দিলায় অথবা নাসিরনগর, এই যে রংপুরে সৈয়দপুর ছাত্রলীগ নেতা আস্ত ঘর 20টা ঘর পুরাই দিছে, কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা, একটা আস্ত ঘর পুরাই দিচ্ছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকাডুবিতে মানুষ মারা গেছে, কে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি, ত্রাণ দিতে আসি নাই, মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরা কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে, আমার প্রশ্ন আপনার পরিচয় কি, আপনি কোন হনু, আপনার কয়জন কর্মী আছে, এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে, ভোটের অধিকার আদায় লড়াই করছে, তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে, ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। কত বড় ভয়ঙ্কর কথা। তারা খুনির পাশে বসতে পারে, দর্শকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যাবে না। কত বড় চিন্তা করেন। আমার বুদ্ধি বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো। আমরা দেখি নাই, আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি, আমার পাশাপাশি জামাতের কর্মী আসবে, দেখলাম আমি কি করতেছি তারা কি করতেছে। হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি, আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম, আমি যাই দেখি জামাতের কর্মীরা সেখানে দিচ্ছে। তাহলে এত স্বেচ্ছাসেবক, এত ভলেন্টিয়ার, তারা হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লাহ দিলায়, কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে। তার মানে কি? তার মানে জামাতকে যে মৌলবাদী বলে, সাম্প্রদায়িক বলে, এটা ভুল কথা। বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আছে জামাত, এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ। আপনি সাল্লাহ দিলায় অথবা নাসিরনগর, এই যে রংপুরে সৈয়দপুর ছাত্রলীগ নেতা আস্ত ঘর 20টা ঘর পুরাই দিছে, কত বড় ভয়ঙ্কর ছাত্রলীগের নেতা, একটা আস্ত ঘর পুরাই দিছে হিন্দুদের। তাহলে দেখেন, চিন্তা করেন, সেই জামাত যারা মানবিক কাজ করে কি বলছে যে নৌকাডুবিতে মানুষ মারা গেছে, কে বলতেছে আমি আপনাদের মেহমান হিসেবে আসি, ত্রাণ দিতে আসি নাই, মেহমানরা আসার সময় কিছু নিয়ে আসে না, আমরা কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। এইরকম মানবিক কাজ যারা করে তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না, ভাই আপনি কে, আমার প্রশ্ন আপনার পরিচয় কি, আপনি কোন হনু, আপনার কয়জন কর্মী আছে, এগুলো বলতে হচ্ছে, বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে। একটা মানুষ ধরেন, আমি বুঝজ্ঞান হইয়া শুনছি যে শেখ মুজিবুর, আয় হায়, শেখ মুজিবুর মানে বিশাল কিছু, সে দেশের একটা মানে সম্পদ। শেখ মুজিব মানে জাউরা মুজিবের কথা বলতাছি, সে দেশের বিখ্যাত একটা সম্পদ। মানে আমরা যখন স্কুলে পড়াশোনা করি, একবারে প্রাইমারি স্কুলে, তখন তো আমি বাংলাদেশে, আমি 13 বছর বয়স থেকে বা থাইল্যান্ডে থাকি, তখন আমি মনে করতাম যে বঙ্গবন্ধু মানে কি, মানে অনেক মানে কিছু। আরে যখন মানে বিশ্বাস করবেন না, যখন যখন বইয়ের রেফাত দইরা কথা মানে শুনতেছি, মানে বই পুস্তক পড়া শুরু করলাম, এই শালায় আসিল মির্জাফর। তো দর্শক, যাই হোক, মানে বিশ্বাস করেন, এই যে আপনারা দেখেন না, আমি ফেসবুক থেকে যারা দেখতেছেন, মানে ফেসবুক পেজ থেকে, তারা অনেকে কটূক্তি করে লেখেন যে আমি কেন ইচ্ছা করে নিজেকে বলি রাজাকারের বংশধর মেয়েকে বিয়ে করব, আমার একটা রাজাকারের বংশধর মেয়ে দরকার বিয়ে করার জন্য। এগুলা কেন বলি জানেন ভাই? মূলত তো বাংলাদেশে কোনো রাজাকার ছিল না, আসে নাই। পাকিস্তানি কি কোনো রাজাকার ছিল? পাকিস্তানি এই লোকরা কি রাজাকার? হ্যাঁ হ্যাঁ, আমি দুষ্টামি কইরা কিছু ছবি, আমার ওই একটা পিচ্চি আছে, ও কীভাবে যেন এডিট করে, আমি এগুলো পারি না, ও এডিট করছে, এডিট করে 3টা ছবি ছাড়ছে, যে আমি বুঝাইছি পাকিস্তানি একটা ফ্যামিলির সাথে, কিন্তু না, আসলে সত্যিকারই অর্থে যে আমি মালয়েশিয়ার থেকে ডাইরেক্ট সরাসরি থাইল্যান্ডে আসছি, আর এটা সর্বোচ্চ 1.5 ঘন্টা সময় লাগে। গতকালকে রাত্রি আসছি, তো সারা রাত মানে আইসা ঘুমাইছি, সারাদিন ঘুমাইছি, এখন ভিডিওটা বানাইতেছি, জানি না কখন আপলোড দিব। তো এই কুলাঙ্গারের বাচ্চা আমতারেকেরে বলতাছি, চিন্তা কইরা দেখেন, তারে মনে হয় একজনে আনে নাই, পয়দা কইরা আনে নাই। আমতারেক, আমি ইলিয়াস পিনাকি না, আমতারেক আমি ইলিয়াস পিনাকি না, আমি ইরফান, কথা বুঝছস, গুন্ডা ইরফান। তোর এই জোতা আছে না, জোতা দিয়া বাইরামো, জোতা। আমতারেক, একটা মানুষ, বঙ্গবন্ধু যখন আমি শুনছি ভালো আর যখন শুনছি খারাপ, তার মধ্যে বিশাল একটা ডিস্টেন্স ছিল। যেমন ধরেন 10 বছর 15 বছর ডিস্টেন্স ছিল, যে আমি 15 বছর পরে জানতে পারছি যে তার মতো খারাপ লোক, বাইনচোদ মার্কা লোক আর পৃথিবীতেই ছিল না। পৃথিবীতে আমার মনে হয় না ছিল, আমি যেসব ইতিহাস পড়ছি। তো এখন এই আমতারেক প্রতি ঘন্টায় ঘন্টায় আপনি ওরা টাকা দিয়ে চেঞ্জ করতে পারবেন। আজকে তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতেছি, বা প্রধানমন্ত্রীকে বলতেছি, প্রধানমন্ত্রী সাহেবকে বলতেছি, আপনি আজকে চ্যাটটা ছাইরা দেন। এই আমতারেক আগামীকালকে আপনার বিরুদ্ধে কথা বলবে, আগামীকালকে। এই আমতারেক আসলে সে আপনি একটু তারেক রহমান স্যার, আপনি একটু প্লিজ মানে তেনাকে জিজ্ঞেস করেন যে তুমি আসলে কোন দিকে যাইতে চাও। আওয়ামী লীগ তো আমাদের বিরোধী, মানে বিএনপির বিরোধী না,
যদি আমি জামাত করি, আমি জামাত ইসলামকে ভোট দিছি, বলতে সমস্যা কি, আমি ভোট দিতে পারবো, আমি স্বাধীন দেশের নাগরিক। তো এখন কিন্তু এটা সত্যি যে এই আমতারেককে আপনি 5 মিনিট আগে 500 টাকা দিয়ে বলবেন যে তুই একটু জামাতের পক্ষে কথা বল, ঠিক আছে, একটা ভিডিও করবো, তোরা 500 টাকা দেবো। বিশ্বাস করেন এই কুলাঙ্গারের বাচ্চা 500-1000-এর জন্য মানে সে কিন্তু বলবো যে হ্যাঁ আমি জামাতের ভালো ভালো কথা বলবো ইন্টারভিউতে, আবার 500 টাকা দিবেন, বলবো যে খারাপ খারাপ কথা বলবো। মানে মিনিটে মিনিটে চেঞ্জ করতে পারবেন। ওই যে আমারটা বললাম না, একটা ডিস্টেন্স। ওই যে স্কুল লাইফে পড়াশোনা যখন করছি তখন শুনছি যে বঙ্গবল্টু একটা ভালো মানুষ ছিল, আর যখন 10-12 বছর বা 15 বছর পরে আইসা বুঝজ্ঞান হয়েছে, মানে একবারে বুঝের হয়েছি, এখন তো বয়স 41 চলে, যদিও বোঝা যায় না, কিন্তু তো এখন বুঝতে পারতাছি যে এই শালার মতো তো জাউরেই আসিল না দেশে, মুনাফেকেই আসিল না। এর ভিতরে কত ডিস্টেন্স, 10-15 বছরের ডিস্টেন্স আসিল আমাদের চেঞ্জ হওয়ার মধ্যে। কিন্তু এই আমতারেককে আপনি মিনিটে মিনিটে চেঞ্জ করতে পারবেন। আর একটা নতুন কথা শুনলাম, 1 তারিখ থেকে নাকি মানে যাদের মানে কাট মিটার, তাদের যে প্রতি মাসে বিলটা কাইটা নেয়, সেটা নাকি কাইটা নিবে না। কালকেই তো 1 তারিখ নাকি, হ্যাঁ আজকেই বাংলাদেশে একটা ফোন দিমু যে আমার মানে বাসার কেয়ারটেকার বইলে রাখবো যে কেয়ারটেকারদের যে একটু মিটারটা চেক করিস তো, আর টাকা আপাতত ঢুকাইস না, মিটারটা চেক করে ঢুকাইস কালকে 1 তারিখে। তো দেখা যাবে যে আসলে বিএনপি যে মন্ত্রী, তেনার নাম আমি জানি না, আসলে উনি কি ইয়া করছে কিনা। আল্লাহ হাফেজ।